শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। এর আগে চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে এখনও সবগুলো পত্রিকা এসে পৌঁছেনি, একটি পত্রিকা এসে পৌঁছেছে সময়ের আলো, সেটির সংবাদ শিরোনাম আমরা জানাচ্ছি। বাকি সংবাদ পত্রিকাগুলো আমার হাতে আসার সাথে সাথে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। হাতে রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি জামায়াতপন্থীদের দাপট বেড়েছে প্রশাসনে, ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত আমলাদের সঙ্গে একজোট হওয়ার অভিযোগ জামায়াতপন্থীদের বিরুদ্ধে। নির্দলীয় সরকারের সময় দলীয় পরিচয়ের সুবিধা পাওয়া নিরপেক্ষ মেধাবীদের মধ্যে হতাশা। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অসন্তোষ চরমে। কোনো পন্থী বলে কিছু নেই, সবাই সরকারের কর্মকর্তা, সার্ভিসে থেকে দলবাজি করার সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাধীন প্রশাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে এই সমস্যা থাকবে না। আবু আলম শহীদ খান, সাবেক সিনিয়র সচিব। দর্শক, আমরা দেখছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকটি জায়গায় মারাত্মকভাবে দলীয়করণ করা হয়েছিল। একেবারে সরকারি প্রতিষ্ঠান থেকে স্বায়ত্তশাসিত এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে দলের প্রভাবকে, অর্থাৎ ক্ষমতাসীন দলে যারা থেকেছে তাদের প্রভাবকে বড় করে দেখা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে এই বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে। আমরা দেখছি এখন কিন্তু 5ই আগস্টের পর দেশের প্রেক্ষাপট বদলেছে, সবাই যার যার অধিকার নিয়ে কথা বলছে। এখনও কিন্তু কিছু জায়গায় আমরা দেখছি যে সংবাদপত্রগুলো উঠে আসছে যে কোনো জায়গায় কিন্তু প্রশাসনের দাপট রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি আজকে যে পত্রিকাটি সম্মেলন উল্লেখ করছে জামায়াতপন্থীদের দাপট বেড়েছে প্রশাসনে। সেই জায়গায় আসলে সবার যে স্বপ্ন ছিল আসলে একটি নতুন বাংলাদেশ গড়বার, সেই নতুন বাংলাদেশ গড়া আসলে এইভাবে কতটুকু সম্ভব। যেই দলই ক্ষমতায় আসে আমরা দেখি তখনই আসলে সেই দল তাদের মতো করে আসলে প্রশাসনকে ঢেলে সাজাতে চায় এবং সরকারি যে আমলা রয়েছে তাদেরকে তাদের পক্ষে কাজ করবার জন্য একটি মন মানসিকতা তৈরি করা থাকে। সেই জায়গা থেকে জামায়াতও কিন্তু সেই জায়গাটি চেষ্টা করছে এবং প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের যে নেতাকর্মী রয়েছে, বিশেষ করে জামায়াতের নেতাকর্মী, তাদেরকে বসানোর একটি চেষ্টা কিন্তু আমরা দেখছি। এবং এই পত্রিকায় আজকে যে প্রধান সংবাদ সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। এর পরবর্তীতে যে সংবাদ রয়েছে আমরা দেখছি আলী রিয়াজ জানালেন মৌলিক সংস্কারের বেশিরভাগ বিষয়ে ঐক্যমত্য হয়েছে উচ্চ কক্ষের সিদ্ধান্ত এই সপ্তাহেই। দর্শক, আমরা জানি যে 31 জুলাইয়ের মধ্যেই একটি জায়গায় সনদের জায়গায় পৌঁছানোর লক্ষ্যে ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় যদিও ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন যে বেশ কিছু জায়গায় ঐক্যমত্য হয়েছে, কিন্তু ঐক্যমত্য হলেও যেই সব জায়গায় আসলে বিতর্ক রয়েছে সেটি আসলে মূল বিষয়। আমরা দেখছি যে নির্বাচন আসলে কিভাবে হবে, পিআর পদ্ধতিতে নাকি ব্যালটের মাধ্যমে আগে যেভাবে হয়েছে আগের পদ্ধতিগুলোতে সেভাবে হবে, সেটি নিয়ে একটি বড় ধরনের দ্বন্দ্ব কিন্তু রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। অন্য একটি জায়গায় আমরা দেখছি স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, সেটি নিয়ে একটি তর্ক বিতর্ক রয়েছে। দলীয় পদে প্রধান যিনি থাকবেন তিনি আসলে প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, বেশ কিছু বিষয় যেই বিষয়গুলো আসলে দলগুলোর মধ্যে অনৈক্যের জায়গা তৈরি করতে পারে সেসব জায়গায় কিন্তু আমরা দেখছি যে দ্বিমত রয়েছে। শুধুমাত্র যেসব জায়গায় আসলে সাধারণ যে কয়েকটি বিষয় রয়েছে সেসব জায়গায় কারোর দ্বিমত নেই। আমরা দেখছিলাম যে 2 বারের প্রেসিডেন্ট থাকা এবং আরও বেশ কিছু যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কিন্তু যেসব বিষয়ে বিতর্ক রয়েছে, সামনে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় যে বিতর্ক, সেটি আসলে জুলাই ঐক্য আসলে কতটুকু সেই জায়গা থেকে এক ঐক্যমত্যে পৌঁছাতে পারবে সেটি কিন্তু একটি দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হেসে খেলে টাইগারদের পাকিস্তান বধ, 56 রানের ঝলমলে ইনিংস উপহার দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দর্শক, আমরা দেখলাম যে গতকালকে বাংলাদেশ দলের জন্য কিন্তু একটি বড় ধরনের ছিল। আমরা দেখছি যে এই মাঠেই কিন্তু এর আগে যেই সিরিজ ছিল সেই সিরিজে পাকিস্তান কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল, কিন্তু এবার আমরা দেখলাম যে পাকিস্তানকে একেবারে পাত্তাই দেয়নি বাংলাদেশ। সেই জায়গা থেকে বাংলাদেশের যে দাপটে যায় সেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে। এর নিচের দিকে আমরা দেখছি 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর, নিহতের সংখ্যা নিয়ে কাটেনি ধোঁয়াশা। গ্যাজেটভুক্ত শহীদ 844, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 820, OCHR 1400, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1423, বিতর্ক মুক্ত তালিকা তৈরির কাজ চলমান। ফয়েজ আহমেদ প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব। চট্টগ্রামে নাহিদ ইসলাম কক্সবাজারে পাটুয়ারি সত্য উন্মোচন করেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ 4টি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। দর্শক, ইতিমধ্যেই আমার হাতে বাকি পত্রিকাগুলো এসে পৌঁছে গেছে, সেগুলো সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। রয়েছে দেশ রূপান্তর পত্রিকা, দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে
প্রধান উপদেষ্টা বললেন, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নিচের দিকে আমরা একটি ছবি দেখছি, ছবির নিচে একটি ক্যাপশন লেখা আছে, সেটি জানাচ্ছি আপনাদেরকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। কর্মকর্তা থেকে কর্মকর্তা নিয়োগে অদক্ষতা, মিশনের পাসপোর্ট ও ভিসা উইং 10 পাশেও নিয়োগ দেওয়া যায়নি 15 মিশনে, 19 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার আপত্তি, 2 দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে কার্যালয় থেকে ফেরত। গুলশানে অর্ধেক দামে ফ্ল্যাট নেন সাবেক প্রধান বিচারপতিও, আরও পেয়েছেন 48 জন। ব্যবস্থা নিতে দুদকের চিঠি রাজুকের চেয়ারম্যানকে। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ সম্ভব, আলী রিয়াজ বললেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আল্লাহ দিলে নির্বাচন করতে অসুবিধা হবে না। তফসিল 29 জুলাই, ভোট সেপ্টেম্বরে, ডাকসু নির্বাচনের। আমরা ইতিমধ্যে দেখেছি যে দর্শক, আগামী 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিয়ে আমরা দেখছি যে নানান ধরনের, কিন্তু এর আগেও নানান ধরনের তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু এবারে আমরা দেখছিলাম যে আগের যে সরকার ছিল সেই সরকারও নানানভাবে চেষ্টা করেছে আসলে তাদের যেই এই ডাকসু নির্বাচনের মধ্যে হস্তক্ষেপ করবার, কিন্তু এইবারে আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব রয়েছে এবং সেই সময় আসলে দেখা যাক যে আসলে এই নির্বাচনটি কেমন হয় এবং এই নির্বাচনে আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে প্রার্থী আসলে সেই প্রার্থী আসলে বিজয় লাভ করতে পারে কিনা সেটি একটি দেখব। বিষয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন ফার্স্ট আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আবুল হাশেম রনি, জনসংযোগবিদ, উপপরিচালক ও প্রধান, ব্র্যান্ডিং কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। মোহাম্মদ আবুল হাশেম রনি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমরা বেশ কয়েকটি পত্রপত্রিকার সংবাদ শিরোনাম পড়ছিলাম। সেসব পত্রপত্রিকায় যদিও সংবাদটি প্রকাশিত হয়নি, কিন্তু এই সংবাদটি এবার সবচেয়ে বেশি আলোচিত। সেটি হচ্ছে যে এবার কিন্তু পাশের হার অন্যান্য বছরের তুলনায় অনেক কম। আমরা দেখেছিলাম যে বিগত বছরগুলোতে নানানভাবে প্রশ্ন ফাঁস সহ নানান ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা দেখেছিলাম শিক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে ধ্বংস করা হয়েছিল বিগত সময়ে। এইবারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গা থেকে কিছুটা চাপ প্রয়োগ করেছে। আমরা দেখেছি প্রশ্ন ফাঁসের ঘটনা একেবারেই ঘটেনি, সেই জায়গা থেকে কিন্তু পাশের হার অনেকটাই কমেছে। সেই জায়গাতে আমরা দেখছি যে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 13.5 লাখের মতো আসন খালি থাকবে। সেই জায়গায় আসলে এই যে খালি আসনগুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলা, সেটি কি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হুমকি কিনা এবং এবারে আসলে ফেল কেন আসলে বাড়লো, কি মনে হয় আপনার? আচ্ছা, ধন্যবাদ এশিয়ানটিভিকে আমাকে আজকে সংযোগ করার জন্য এবং যারা দর্শক যারা দেখছেন আমাকে প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা রেজিম ক্রস করে এসেছি। আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা সহ সব বিষয়কেই একটা কন্ট্রোলের একটা চিন্তা বা প্রচেষ্টা তাদের ছিল। তারা একসময় খুব রেজাল্টকে খুব করে দেখানোর চেষ্টা করতো, কারণ বলা হয় যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মানে রাষ্ট্রের সামগ্রিক সূচকের উন্নয়ন। যার কারণেই শিক্ষায় গ্রেস দেয়া বা পরীক্ষক যারা তাদেরকে চাপ দিয়ে একটা ভালো রেজাল্ট দেখানোর একটা প্রচেষ্টা ছিল। এই বছর এসে দেখছি যে একটা দারুণ রেজাল্ট ফল, এবং এটা প্রত্যাশিতই ছিল। যদি আপনি গ্রেসটা বন্ধ করে দেন, যদি আপনি খাতায় কিছু লিখলেই যদি মার্কটা আপনি বন্ধ করে দেন, যদি আপনি যথাযথ মূল্যায়ন করেন, তাহলে তো রেজাল্টের যে বিপর্যয় আমরা দেখছি সেটাই হবার কথা, সেটাই হয়েছে। হ্যাঁ, এটা একটা লক্ষণীয় ব্যাপার যে প্রায় 13,000 সিট খালি থাকবে কলেজ পর্যায়ে। তার মানে এবার কলেজ যারা পরিচালনা করছেন, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই তারা কিন্তু ছাত্র সংকটে ভুগবেন। এটা একদম সহজ কথা, এটা সহজেই বোঝা যায়। কিন্তু এর উপরে আমরা হয়তো সাময়িক প্রাতিষ্ঠানিক কিছু অচল অবস্থা, কিছু ক্ষতি আমরা দেখছি, কিন্তু আমি মনে করি যে এই রেজাল্ট বিপর্যয় একটা বার্তা ছাত্রদের কাছে পৌঁছে দেবে। সেটা হলো যে পড়ালেখা না করলে কোনোভাবে দেখে শুনে বা হলে পৌঁছতে পারলেই আমি কিছু একটা দেখে রেজাল্ট করে ফেলতে পারবো, সেই সুযোগটা মনে হয় ভবিষ্যতে পাওয়া যাবে না। তো এই বার্তাটি যদি শিক্ষার্থীদের কাছে থাকে, তাহলে শিক্ষার্থীরা অবশ্যই পড়ার টেবিলে ফিরে যেতে বাধ্য হবে। আমরা বিশেষ করে জানি যে করোনার যে সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকদিন বন্ধ ছিল, তারপরে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম অনেক ব্যাহত হয়েছে। একটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা দেওয়ার যে সিস্টেম, সেটাও যেমন বাধাগ্রস্ত হয়েছে, শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা মানসিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে পড়াশোনার যেই আগ্রহ, উদ্দীপনা, সেটাও কিন্তু অনেকভাবে ঘাটতি হয়েছে। যার কারণেই আজকে পরীক্ষার খাতায় যখন তাদেরকে স্বাধীনভাবে লিখতে দেওয়া হচ্ছে, তারা পারছে না।
তো আমার মনে হয় যে এইটা সামগ্রিকভাবে জাতির জন্য একটা বার্তা যে লেখাপড়া করতে হবে। গার্জিয়ান যারা তারাও সচেষ্ট হবেন যে লেখাপড়া করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে লেখাপড়ার বিকল্প নেই। জি, জনাব আবুল হাশেম রনি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব। সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে বিগত বছরগুলোতে শুধুমাত্র ভবন নির্মাণের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, ভবন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন হয়েছে, কিন্তু সেই জায়গায় শিক্ষার যে গুণগত মান সেই জায়গায় কিন্তু আসলে খুব বেশি জোর দেওয়া হয়নি। আমরা যেটি বলছিলাম, যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন আপনাদের মতো, তারা কিন্তু বলে আসছিল যে আসলে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ কিন্তু বাংলাদেশে দেওয়া হয় না। এবং আমরা দেখছি যারা এসএসসি পাশ করে যাচ্ছেন তারাও ঠিক মতো, যেটা আমরা করতাম আমাদের সময়, যেটা হতো যে দেখে পড়ার যে বিষয়টি, রিডিং পড়া আমরা যেটাকে বলতাম, যারা আসলে এসএসসির গণ্ডিও পেরিয়ে যাচ্ছে কিন্তু তারা এখনো পর্যন্ত দেখে রিডিংও পড়তে পারে না, এরকম ঘটনাও অনেক জায়গায় দেখা যায়। সেই জায়গা থেকে আসলে এই যে শিক্ষার যে গুণগত মান, এই যে আমরা দেখছিলাম যে পরীক্ষার পাশের একটি প্রভাব কিন্তু পড়েছে, আমরা ইতিমধ্যেই দেখেছি। এখন এই শিক্ষার মানটা আসলে উন্নত করবার জন্য আমরা দেখি সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন, সেই জায়গা থেকে আসলে কি করা যায় বলে মনে হয় আপনার? আচ্ছা, এটা বাংলাদেশের যতগুলো সমস্যা আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো যে আমাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের দারুণ অভাব। এটা শুধু এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে না, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু বাংলাদেশে শিক্ষকদের দারুণ ঘাটতি আছে। আমরা সকল সমস্যা নিয়ে খুব আলোচনা করি। আমাদের চাল ডাল নাই, আমাদের রাস্তাঘাট নাই, আমাদের নেটওয়ার্ক খারাপ, কিন্তু আমাদের শিক্ষকদের যে মান দুর্দান্ত ভাবে খুব খারাপ। এইটার যে ডেভেলপমেন্ট দরকার, ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য এটি যে খুবই গুরুত্বপূর্ণ সুযোগ, এই ব্যাপারটা না কখনো ওইভাবে আলোচনায় আসতে দেখি না। এটা কিন্তু আমাদের জাতির সামগ্রিক উন্নয়নের জন্য খুব ভালো কথা না। বিশেষ করে মহানগরী পর্যায়গুলোতে আপনি শিক্ষক হয়তো পাবেন, রেশিও যা দরকার অতটুকু না পেলেও একটা কাছাকাছি পর্যায়ে পাবেন। কিন্তু আপনি যদি মফস্বল পর্যায়ে যান বা কোনো একটা ইউনিয়ন বা কোনো একটা গ্রামের কোনো একটা স্কুল কলেজে পৌঁছে যান, সেখানকার চিত্র কিন্তু দুর্দান্ত ভয়াবহ। আমরা এবারও দেখেছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করে নাই। কারণ পাশ করার মতো ছাত্র সেখানে নাই, এইটা আমরা বিশ্বাস করি না। সেখানে 100-150 ছাত্র যদি থাকে, তাদের কিন্তু পাশ করার কথা কারো না কারো, কিন্তু টোটাল কলেজ ধরে যখন পাশ করছে না, তখন বুঝতে হবে যে আসলে ওইখানে তাদেরকে গাইড করার মতো, শেখানোর মতো কেউই নাই। দ্যাটস ওয়াই তারা সামগ্রিকভাবে ফেল করছে। তো শিক্ষকদের উন্নয়ন নিয়ে আসলে আমাদের চিন্তা করার বিকল্প নেই। শিক্ষকদের উন্নয়ন আমাদের ভবিষ্যৎ জাতির উন্নয়নের একদম পূর্বশর্ত, আমি যেটা মনে করি। আমরা আসলে সেটি অনেক দিন ধরে আসলে বলে আসছিলেন সবাই, কিন্তু সেটি নিয়ে আসলে সবার খুব নজর বেশি। আপনি খুব ভালো একটি কথা বলেছেন, যে আসলে সেটি হচ্ছে যে সামগ্রিকভাবে আমরা প্রকল্পের যে উন্নয়নগুলো আমরা দেখি বড় বড় জায়গায়, সেগুলো করা হচ্ছে, কিন্তু মৌলিক জায়গাতে আসলে আমাদের যেই পরিবর্তনগুলো দরকার সেগুলো খুব বেশি দেখা যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ আবুল হাশেম রনি, জনসংযোগবিদ, উপপরিচালক ও প্রধান ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঢাকা ছেড়ে দিবসে সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন। কমিশনের সামনে কঠিন পরীক্ষা, উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়ে সপ্তাহে সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাতের বিপর্যয়ে মুখে দেশের অর্থনীতি, চাকরি হারানোর সংখ্যায় 10 লাখ শ্রমিক। এরপর রিচের দিকে জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়া ও সেনা প্রধান। নজর কাড়া জয় বাংলাদেশের, আহত শহীদ পরিবারদের জন্য ফান্ড করবে বিএনপি, মির্জা ফখরুল। রয়েছে দৈনিক ইত্তেফাক, পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ, তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়নি, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকার প্রশ্নেও দলগুলোর ভিন্ন মত। 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখেনি এ কে আজাদ। যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। এবার হচ্ছে যুগান্তর পত্রিকা, দেশের আইন শৃঙ্খলার উন্নয়নে ধীরগতি, অপরাধের পারদ ঊর্ধ্বমুখী। 195 মৃত্যুর পরও সরেনি পুরান ঢাকার রাসায়নিক গুদাম, আর কত লাশ দরকার, নতুন রূপে পুরান ঢাকা গড়ে তোলার উদ্যোগ পরিকল্পনায় সীমাবদ্ধ। আমরা দেশি যখনই আগুন লাগে বা ঘটনার মতো ঘটে, তখনই আসলে এটি নিয়ে তৎপরতা দেখা যায়। এরপর আসলে এই ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে এগুলো নিয়ে আর খুব বেশি প্রতিবেদন যেগুলো হয় সেগুলো নিয়ে কাজ করতে দেখা যায় না। তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে উপদেষ্টা কমিটি, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ চূড়ান্তকরণ। আন্দোলন দমনে হাসিনার গুলির নির্দেশ, আন্দোলন দমনে হাসিনার গুলির নির্দেশ, ফরেন্সিক পরীক্ষায় 7 ফোন সেট।
গোপালগঞ্জে সংঘর্ষ আরো 4 হত্যা মামলায় আসামি 5,500। এবার রয়েছে সমকাল পত্রিকা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি, মুস্তাফিজ জাদুতে দাপুটে জয়। 4 ওভারে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট নিয়ে রেকর্ড করেছেন কাটার মাস্টার। সরকারের দুর্বল প্রস্তুতিতে ব্যবসায়ী হতাশ। জ্বালানি ও বিদ্যুতের মালিকানার সীমা উন্মুক্ত চায় যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে 4 হত্যা মামলায় পুলিশ বাদী আসামি 5,400। জুলাই গণ অভ্যুত্থান সংশোধিত আইনের প্রথম রায় অব্যাহতি পেল সেই কিশোর। এবার জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। কিছুতেই হচ্ছে না ঐক্য, সংসদ উচ্চ কক্ষ তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে সুরাহা হয়নি। পিআর পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ সব ইস্যুতে বাড়ছে অনৈক্য। দর্শক, আমরা শুরুতেই বলছিলাম বিষয়গুলো নিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি। আরপিও সংস্কারের প্রস্তাব জোট হলে প্রতীক হবে আলাদা। ব্যাংক লুট ও চোরাচালানের টাকা পাচার বিদেশে, বাইরের ফিটফাট সাইফুজ্জামান আসলে মহা দুর্নীতিবাজ। সময় পেয়েও কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার। লেজে গোবরে অবস্থা মার্কিন শুল্ক নিয়ে। গোলটেবিল বৈঠকে ব্যবসায়ী নেতারা 40 বছরের রপ্তানিতে এমন সংকট দেখেনি। বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ শুল্ক, রেকর্ড গড়া জয় টাইগারদের। একেবারে আমরা এইবারে জানাবো প্রথম আলোর সংবাদ শিরোনাম। দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা, গোপালগঞ্জের সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। শেষ সময় ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার। এরপর নিচে আমরা দেখছি জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ছেন পারভেজ হোসেন ও জাকের আলী। ব্যাটে বলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে স্মরণীয় এক জয়। গোপালগঞ্জের সহিংসতা, গণগ্রেপ্তারে অভিযোগ 4টি হত্যা মামলা। যুবককে আটকে রেখে বুথ থেকে 6 লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা। কক্সবাজারে সত্য উন্মোচন করার পর বাধা আসছে। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, CA's appointment 5-member search panel proposed. Parties cannot agree on PM holding multiple posts. আমরা দেখছিলাম ন্যাশনাল কনসেনসাস কমিশন অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংবাদ সেটি এখানে করা হচ্ছে। এরপর আমরা দেখছি যে বাংলাদেশ দলের যে দাপুটে জয়, পারভেজ হোসেন ইমনের যে ব্যাটিং 50 সেটিকে আসলে তুলে ধরা হয়েছে। NHS স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন, ঢাকা ইউনিভার্সিটি যে set for September posts, other university lag behind. Gopalganj violence after match murder case filed against 5,400 people. Police raid continue in district fearing arrest. Many go into hiding. দর্শক, আমরা দেখছি যে গোপালগঞ্জের ঘটনায় পুলিশের করা মামলায় 5,400 জনকে আসামি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রেড দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট ইম্পোর্ট 7 লাখ টন অফ US wheat yearly, move aim to at lowering Trump tariff. একেবারে নিচের দিকে আমরা দেখছি একটি ছবি, যুদ্ধ বিধ্বস্ত একটি শহরের ছবি দেওয়া আছে। সেখানে ত্রাণের জন্য মানুষের অপেক্ষা, সেই ছবি দেখছি। প্যালেস্টাইনি গাজার ইন Beit Lahia in northern Gaza as the seek aid supply that entered through Israel amid a worsening hunger crisis they started. দর্শক, আমরা দেখছিলাম যে ক্ষুধার্ত এই মানুষগুলোর আসলে এই মুহূর্তে সবচেয়ে যেটি আসলে প্রয়োজন, তাদের আসলে ঘর ছাড়া এইসব মানুষের এখন প্রয়োজন আসলে ক্ষুধা নিবারণের জন্য খাবার। সেই খাবার আমরা দেখছিলাম যে খাবার নেওয়ার সময়ও অনেক ইসরায়েলি কিন্তু ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে গুলি করেছে। সেই ঘটনাও আমরা দেখেছি। সেই জায়গাতে সব পুরো বিশ্বেরই আসলে এগিয়ে আসা উচিত। তাদের এই যে আসলে ক্ষুধা অবস্থায় আসলে অনেকের মৃত্যুর ঘটনাও আমরা শুনতে পাচ্ছি। তাদের ক্ষুধা নিবারণের জন্য পুরো পৃথিবীর আসলে একসাথে কাজ করা উচিত। সেই প্রত্যাশা রেখে শেষ করব দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।